আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় এই অংশটুকু। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এটি তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদে আছে। অর্থাৎ এই দ্বিতীয় পরিচ্ছেদে আমরা বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়ে এই ব্যাকরণ কি নিয়ে আলোচনা করে সেগুলো জানতে পারব। তো ব্যাকরণ এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হয়? বি যোগ আ যোগ ক্রি যোগ অন, কিন্তু এখানে কথা হচ্ছে ক্রিয়ার সামনে একটা চিহ্ন আছে। তোমরা কি এই চিহ্নটির নাম জানো? এটি হচ্ছে ধাতু চিহ্ন। ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ামূলকে ধাতু বলা হয়। ক্রি এখানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা, তাই এর সামনে ধাতু ব্যবহৃত হয়েছে। এই ধাতু সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানতে পারবো। তো এই বি যোগ আ যোগ ক্রি যোগ অন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যুৎপত্তিগত অর্থ কি তোমরা বুঝো? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কোনো শব্দের প্রাথমিক যে অর্থটা বা কোনো শব্দ উৎপন্ন হওয়ার পর প্রথমে যে অর্থটা ছিল সেটা। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। যেমন প্রবীণ, যারা বীণ বাজায় তাদেরকে প্রবীণ বলা হতো, কিন্তু প্রবীণ বলতে আমরা কি বুঝি? প্রবীণ বলতে বুঝি বৃদ্ধ লোক। তাহলে প্রবীণ আর বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোকটা হচ্ছে প্রবীণের ব্যবহারিক অর্থ, আর যিনি বীণ বাজান এটা হচ্ছে প্রবীণের ব্যুৎপত্তিগত অর্থ। তো ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আর আমরা ব্যাকরণ বলতে কি বুঝি? যে ভাষার ব্যাকরণ সেই ভাষা সম্পর্কে জানা, ভাষার গঠন, ভাষার উপাদানগুলো কীভাবে বা কেমন করে গঠিত হয়েছে সেগুলো। তাহলে এই ব্যাকরণের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, এখানে দেওয়া আছে দেখো। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। আমরা শুরু করেছি ব্যাকরণ, যখন আরও বিস্তারিত পড়ব আমরা তখন এই ব্যাকরণের সংজ্ঞা আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন ব্যাকরণ পাঠ করি? ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়। এজন্য আমাদের ব্যাকরণ পাঠের প্রয়োজন পড়ে। এটা বহু নির্বাচনী প্রশ্নে থাকে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। অপশনে এটা থাকবে, লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ করা বা সহজ হয়। তোমরা সঠিক উত্তর এটি দেবে। এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কি? আমরা এখানে ব্যাকরণের সংজ্ঞা পেয়েছি, এখন আমরা বাংলা ব্যাকরণের সংজ্ঞাটা দেখে নিই। যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয় তাই বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। এগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। আর সব ভাষার ব্যাকরণেই প্রধানত 4টা বিষয় থাকে। এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেগুলো কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। এই 4টা বিষয় নিয়ে ব্যাকরণে আলোচনা করা হয়। তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে যে ভাষার বা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? তোমরা দেবে 4টি। আর যদি থাকে বাংলা ভাষা ব্যাকরণের প্রধান আলোচনার বিষয় কয়টি? তখনও দিবে 4টি। কী কী? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। তো এই যে 4টি বিষয়, এর কোনটাতে কোন কোন বিষয় নিয়ে বা কোনটাতে কোন কোন টপিক আলোচনা করা হয় সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পরে নিও। প্রথমেই আমি অর্থতত্ত্ব বুঝিয়ে দিচ্ছি। এই অর্থতত্ত্বে এখানে বানান একটু ভুল আছে। কি কি আলোচনা করা হয়? বিপরীতার্থক শব্দ, শব্দার্থক শব্দ, গৌণার্থ, মুখ্যার্থ, এগুলো। তো মনে রাখা সহজ, আমি তোমাদের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অর্থতত্ত্ব। এখানে দেখো থয়ের সাথে রেফ আছে। তো রেফ সংক্রান্ত যত টপিক আছে সবগুলোই অর্থতত্ত্বে পড়বে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকবে নিচের কোনটি অর্থতত্ত্বে আলোচনা করা হয়। তোমরা দেখবে যেটাতে থ
থয়ের সঙ্গে রেফ আছে সেটা হচ্ছে অর্থতত্ত্বে। প্রতিটাতে দেখো থয়ের সঙ্গে রেফ আছে, বিপরীতার্থ শব্দ, সমার্থক শব্দ, এরপর গৌণার্থ, মুখ্যার্থ, এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচিত বিষয়। এরপর আছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কী কী আলোচনা করা হয়? ধ্বনি বা বর্ণ। এরপর ধ্বনির মিলন। ধ্বনির মিলন বলতে কি? সন্ধি। সন্ধিতে ধ্বনির মিলন ঘটে। যখন সন্ধি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এরপর ধ্বনি পরিবর্তন, নত্ব এবং সত্ত্ববিধান। এই নত্ব সত্ত্ব এটাও ধ্বনির মধ্যে পড়ে, ঠিক আছে? তো এগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে ধ্বনিতত্ত্বে ধয়ের সঙ্গে ব থাকবে। দেখো, ধয়ের সঙ্গে ব যুক্ত হয়ে যত টপিক আছে সব ধ্বনিতত্ত্বে। দেখো প্রতিটাতে ধয়ের সঙ্গে ব আছে। আর নত্ব সত্ত্ব এখানে ধয়ের সাথে ব নেই, কিন্তু এই নত্ব সত্ত্ব এগুলো ধ্বনি, এগুলো তোমরা মনে রাখবে। এরপর আছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আলোচনার বিষয় হচ্ছে এক কথায় প্রকাশ, বাগধারা, বাচ্য, উক্তি, প্রবাদ, প্রবচন, জ্যোতিচিহ্ন। তো বাক্যতত্ত্বে দেখো যে কয়টি টপিক আছে প্রতিটি বাক্যের সাথে সম্পর্কযুক্ত। কেমন? এক কথায় প্রকাশ, এখানে কি হয়? বাক্য সংকুচিত হয়। তাহলে এখানে বাক্য থাকলো, আমরা বুঝতে পারবো যেহেতু বাক্য সংকুচিত হয় তাহলে এটি বাক্যতত্ত্ব। এরপর আছে বাগধারা। বাগধারা বাক্য, বাচ্য, বাচ্য হচ্ছে বাক্যের সাথে সম্পর্কযুক্ত। উক্তি, আমরা যে উক্তিগুলো পাই বাক্য আকারে থাকে, এটাও বাক্যের সাথে সম্পর্কযুক্ত। প্রবাদ, প্রবচন, এটাও বাক্য। জ্যোতিচিহ্ন, এটাও বাক্যের সাথে সম্পর্কযুক্ত। তাহলে যেগুলো দেখবে বাক্যের সাথে সম্পর্কযুক্ত সেগুলো হচ্ছে বাক্যতত্ত্ব। এর প্রতিটি বিষয় বাক্যের সাথে সম্পর্কযুক্ত, তাই এগুলো বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত। বাক্যতত্ত্বে এগুলো আলোচনা করা হয়। এরপর শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটা বাকি থাকলো। তো এই যে তিনটি টপিক আছে, এই তিনটি টপিকে কোনটা কোন অংশে আলোচিত হয় তা আমরা টেকনিকের মাধ্যমে বের করতে পারবো, কিন্তু বাকি থাকলো শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব। এর জন্য কোনো টেকনিক নেই। এগুলো ছাড়া এই যে শব্দার্থ, এটা দেখলে আমরা বুঝবো যে এটা অর্থতত্ত্বে আলোচিত হয়, কারণ এখানে থয়ের সঙ্গে রেফ আছে। এরপর ধ্বনিতত্ত্ব, ধ্বনির মিলন বা ধ্বনির পরিবর্তন, এগুলো দেখলে আমরা বুঝবো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, কারণ ধর সাথে ব যুক্ত আছে। এরপর বাক্যতত্ত্ব, এখানে বাচ্য, উক্তি, প্রবাদ, জ্যোতিচিহ্ন, এগুলো দেখলে আমরা বুঝবো এটা বাক্যতত্ত্বে আলোচিত হয়। এই টপিকগুলো ছাড়া যত টপিক আছে সব এই অংশে আলোচনা করা হয়, যেমন শব্দ, বচন, লিঙ্গ, প্রত্যয়, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমাস, কারক, ধাতু, এগুলোর কোনোটি কিন্তু এগুলোর সাথে মিলে না। যেমন যদি বলি যে ধ্বনিতত্ত্ব, এখানে কোনোটি ধ্বনিতত্ত্বের সাথে মিলবে না, কারণ এর কোথাও ধর সঙ্গে ব যুক্ত নেই। আবার যদি বলি অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব হতে হলে কী হবে? রফলা থাকতে হবে, থয়ের সঙ্গে রফলা, কিন্তু এখানে কোথাও থয়ের সঙ্গে রফলা নেই। আর এখানে যত টপিক আছে একটিও বাক্যের সাথে সম্পর্কযুক্ত নয়, তাই এগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এই তিনটি টপিকের গুলো ছাড়া যত অংশ আসবে সব এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্বের কী কী আলোচনা করা হয়। যেমন এখানে আছে বিপরীতার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, এগুলো দেখো থয়ের সঙ্গে রফলা আছে বা থয়ের সঙ্গে রেফ আছে, তাহলে এটা কি হবে? অর্থতত্ত্ব হবে। এখানে দেখো ধ্বনি এবং বর্ণ দেওয়া আছে। ধ্বনি এবং বর্ণ কিন্তু এক নয়। ধ্বনি কি? আমরা যে আওয়াজগুলো করি, এখানে দেওয়া আছে দেখো, মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমলতালু, শক্ততালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। এটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনি যেহেতু আওয়াজ শোনার বিষয় আর বলার বিষয়, এটার একটা লিখিত রূপেরও দরকার। এগুলো লিখিত আকারে প্রকাশ করার জন্য কতগুলো চিহ্ন বা প্রতীক দরকার। এই চিহ্ন বা প্রতীকগুলোকেই বর্ণ বলা হয়, ইংলিশে লেটারও বলা হয়। যেমন এখানে আছে ব, আমরা যদি বক উচ্চারণ করি, এখানে ব হচ্ছে একটা ধ্বনি। এই ধ্বনিটা আমরা উচ্চারণ করলাম, কিন্তু এই ধ্বনির লিখিত রূপ বা লেখার জন্য আমরা বাংলায় যে প্রতীক বা বর্ণটি ব্যবহার করি সেটি হচ্ছে ব, আর ইংরেজিতে যে ধ্বনি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে বি। আবার আরবি, ফার্সিতে যেটা
ব্যবহার করি সে অক্ষরটা হচ্ছে বা বা বে। ঠিক আছে, তাহলে ধ্বনি আর বর্ণ কিন্তু এক নয়। ধ্বনি হচ্ছে বলার এবং শোনার, আর বর্ণ হচ্ছে লেখার জন্য। ঠিক আছে, এরপরে দেখো ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যবিধান, সত্যবিধান। এরপর ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক, বর্ণের বিন্যাস। বলতো এগুলো কোথায় আলোচিত হয়? এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো এবং কোন কোন বিষয়ে কোন কোন টপিকগুলো আলোচিত হয়। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে এ পরিচ্ছেদের বাকি অংশগুলো, উপসর্গ, অনুসর্গ, এরপর প্রকৃতি প্রত্যয়, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।